আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত পোস্ট অফিস পরিদর্শক, ঝিনাইদহ। আমি আমার পেজ লেবু ও পেঁপে বাড়ি থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও আমি আমার সালাম জ্ঞাপন করছি। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে এমন একটা ভিডিও করতে যাচ্ছি যেটা হচ্ছে সকলের মঙ্গলের জন্য। আমার মনে আছে 1986 সাল থেকে আমি বাজার করে খাচ্ছি। বাজার থেকে তখন যে সমস্ত খাদ্যদ্রব্য কিনতাম, বিশেষ করে তরি তরকারি, মাছ, শাক, তখন অনেকটাই ফ্রেশ ছিল। তখন এই ধরনের বর্তমান সার ব্যবহার হতো না, কীটনাশক ব্যবহার হতো না। তখন খুব সুন্দরভাবে জীবনযাপন করতাম। তখন ছিল না ক্যান্সার, ছিল না বড় বড় রোগ, ছিল না হার্টের রোগ, ছিল না চোখের রোগ, ছিল না স্ট্রোক, যা ছিল খুবই কম। এবং এইটা বর্তমানে ছিল না ডায়াবেটিক, বর্তমানে এটা ব্যাপক হারে, বিশেষ করে বাংলাদেশে ব্যাপক হারে মহামারী আকার ধারণ করেছে। আমি নিজেও একজন হার্টের রোগী, আমার বাইপাস করা। তো এইটা কেন হচ্ছে? আমি মনে করি আমাদের খাদ্য থেকেই আমরা এই খারাপ জিনিসগুলো পাচ্ছি, যা আমার শরীরের ভিতরে ঢুকে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে, অসুস্থ হয়ে অকাল মৃত্যুবরণ করছি। আমি অবসর গ্রহণ করেছি 2019 সালে। অবসর গ্রহণ করার পর আমি আমার গ্রামে আমার বাবার পৈতৃক সম্পত্তিতে আমি কিছু চাষাবাদ ফার্ম আকারে করেছি, যেখানে আমি উৎপাদন করি চায়না 3 লেবু, দেশি কাগুজে লেবু, পেঁপে, কলা, টমেটো, মাঝে মাঝে কিছু বেগুন ইত্যাদি ফসল উৎপাদন করে থাকি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের চারিপাশে, আমাদের জমির চারিপাশে যে সমস্ত কৃষক ভাইয়েরা আছেন, তারা এমন হারে ফসলে বিষ দিচ্ছেন পোকা মারার জন্য, পোকায় নষ্ট করে দেয় এই অজুহাত দেখিয়ে, এবং সকালে বিষ দিয়ে সেই বিষের খাবার বিকালে ওই ভদ্রলোক তুলে বাজারে নিয়ে এসে বিক্রি করছে, আমরা সেটা কিনে খাচ্ছি। এমন কি দেখা যাচ্ছে এই যে আমরা বেগুন খাই, বেগুন একটা খাবার, আমরা বেগুন খাই। এই বেগুন আমরা শহরের শিক্ষিত সমাজ আমরা মনে করি তক্তকে লকলকে বেগুন যেটা হয় খুবই সুন্দর বেগুন, কিন্তু না, আমরা পূর্বের যে পোকাওয়ালা বেগুন, কাঁটাওয়ালা বেগুন বাজার থেকে কিনে খেতাম, ওইগুলোই ঠিক। সন্ধ্যায় বিষ দেয়, রাতে বিষ দেয়, আবার সকাল হতে না হতেই ওই ফসল থেকে বেগুন তুলে বাজারে নিয়ে এসে বিক্রি করা হয়, যা প্রতিটা ক্ষেত্রেই কৃষক ভাইয়েরা করছেন, না করে উপায় নাই। কী জন্য? সবাই বিষ দিচ্ছে, যদি আমি না দিই আমার ফসল কিছুই হবে না। আর এই তক্তকে লকলকে বেগুন, শাক, সবজি, বিভিন্ন দ্রব্য আমরা বাজার থেকে কিনে খাচ্ছি,
আমাদের বাড়ির স্ত্রীগণ, মহিলাগণ মনে করছেন কি সুন্দর তরকারি এনেছে, কি সুন্দর মাছ এনেছে, কি সুন্দর মরিচ নিয়ে আসছে। কিন্তু আসলে যে এই সুন্দর হওয়ার পিছনে কি কারণ, কি যুক্তি? কারণ একটা পোকা লাগতে দেওয়া হয় না, লকলকে তকতকে তো থাকবেই। আর আমরা এইগুলো কিনে খেয়ে আমরা অত্যন্ত হঠাৎ হঠাৎ করেই অসুস্থ হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ছি। আমরা যখন ছোট ছিলাম দেখেছি আমার বাবা এবং চাচার অনেক সম্পত্তি ছিল। আমাদের পরিবারে 4-5টা লাঙ্গল, 4-5 জন রাখাল, আরও আনুষঙ্গিক আরও 5 জন 10 জন রাখাল ছিল। তারা মাঠে জমি চাষ করত। সেই জমির আমরা ধান খেয়েছি, চাল খেয়েছি। কি মিষ্টি, কি সুন্দর লেগেছে। আমি হার্টের বাইপাস করার পর ডাক্তার সাহেব আমাকে লাল চাল খাওয়ার পরামর্শ দেন, বিশেষ করে ডায়াবেটিকের কারণে। আমি ঝিনাইদহ, বর্তমানে মাঝে মাঝে আমি ঢাকা শহরে বাস করি। এই চাল লাল চাল বলে দেয় যে খুবই সুন্দর চাল, ফাইবার আছে, আপনার নিয়ে যান, খুব ভালো। কিন্তু বাসায় এসে চাল ধোয়ার সময় দেখা যায় ওই চাল দিয়ে লাল পানি বাহির হচ্ছে, রং বাহির হচ্ছে, এবং ভাত রান্না করার পরে কিছুক্ষণ রাখার পরেই ভাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কই, আগে তো হতো না। আমাদের দেশের সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন প্রতিষ্ঠান আছে যিনারা বাজার মনিটরিং করেন, বাজারে কোনো ভেজাল খাদ্যদ্রব্য আছে কি না এগুলো দেখাশুনো করেন, কিন্তু কোনো পরিবর্তন নাই। আমরা এই চাল খাচ্ছি, চালের ভিতরে এমন কালার দিচ্ছে, সেই কালারে আমাদের ক্যান্সার হচ্ছে, বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। আমরা সরিষার তেল খাচ্ছি, সরিষার তেল ভাঙাচ্ছে, ওর ভিতরে সামান্য একটু ফুটা ওষুধ দিয়ে দিচ্ছে, এত পরিমাণ ঝাঁজ। আমরা ভাবছি খুব সুন্দর তেল আমরা মনে হয় কিনে খাচ্ছি, কিন্তু না, এটা আমরা ক্যান্সার কিনে খাচ্ছি। তা আমরা কি এর থেকে পরিত্রাণ পেতে পারি না? হোক সে সরকারি ব্যবস্থাপনায়, হোক সে আমাদের দেশের জনগণ এর সহযোগিতায়। আমি একটা উদাহরণ দেব। জাপানের এক ভদ্রলোক আছেন যিনি প্রচুর অর্থ সম্পদ, জমি জমার মালিক। তিনি বিশ্বে জৈব সার প্রবর্তনের জন্য, বিশেষ করে গোবর সার, বিভিন্ন দ্রব্যাদির পচিয়ে 10 দিন, 15 দিন, 20 দিন পচায়ে সেইটাকে সার আকারে প্রস্তুত করে তার যে শত শত একর জমি আছে সেই জমিতে চাষ করে। সেখানে তো খুব সুন্দর ফসল হচ্ছে। তাহলে আমরা কেন পারছি না? এই জন্যই তো তার নাম হচ্ছে সম্ভবত টেকনাম নাকামুরা। এই নাকামুরা, উনি সম্ভবত ওনার বয়স প্রায় 50 ছুঁই। উনি যে হারে মনিটরিং করেন মাঠে গিয়ে, তার সবজির ক্ষেতে, তার সারের ক্ষেতে, জৈব সার তৈরির ক্ষেত্রে সারা বিশ্বে তার নাম ছড়িয়ে পড়ছে। কিন্তু আমাদের দেশে আমরা কে কত ধরনের বিষ দিতে পারি, আমরা কে কত ধরনের রাসায়নিক সার প্রয়োগ করতে পারি, এই করে 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 আমাদের জমির উর্বরা শক্তিকে আমরা নষ্ট করে দিচ্ছি। পরবর্তীতে যে আর ফসল হচ্ছে না, আমরা যখন আগে 1 কেজি রাসায়নিক সার লাগতো, এখন সেখানে 5 কেজি লাগে। খরচ বেড়েছে, উৎপাদিত ফসলের দামও বেড়েছে। ওষুধ এমনভাবে দিচ্ছি যে এত পরিমাণ ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে, অটোমেটিক্যালি আমরা বিষ কিনে খাচ্ছি, এবং সেটা অনেক দামের বিষ, যা খাদ্য হিসাবে গ্রহণ করছি, করে আমরা বিভিন্ন রোগে
আমরা রোগগ্রস্ত হয়ে যাচ্ছি। হঠাৎ করে কিছুদিন আগে দেখলাম এই কৃষিতে যে ওষুধ ব্যবহার করা হয়, এই ওষুধের লেবেলে কিন্তু বিভিন্ন ধরনের কথা লেখা থাকে যে কতটুকু পরিমাণ দিতে হবে এবং এই ওষুধটা প্রয়োগ করার পরে কতদিন পর ওই ফসলটা তোলা যাবে। তো আমি একটা ওষুধের দেখলাম, সেই ওষুধের গায়ে হলুদ চিহ্নিত আছে, একটা তীর মারা আছে, একটা লেবেল মারা আছে। এইটা নাকি থাকলে ওই বীজটা প্রয়োগ করার পরে কমপক্ষে 7 দিন ওই ফসল তোলা যাবে না। কিন্তু আমরা কি করছি, আমাদের কৃষক ভাইরা কি করছে, সন্ধ্যার সময় বীজ দিচ্ছে রাতে হারিকেন ধরিয়ে, আর সকালবেলায় বেগুন তুলে নিয়ে এসে ওই বীজ দিয়ে বেগুন তুলে নিয়ে এসে বাজারে বিক্রি করে আমাদের জীবনকে বিপন্ন করছে। এরকম প্রতিটা ফসল, প্রতিটা সবজি, প্রতিটা খাদ্যে এই ব্যবস্থা করা হচ্ছে। মাংস এমন ফিড খাওয়ানো হচ্ছে, সেই ফিড খেয়ে খেয়ে পশু বিষাক্ত হয়ে যাচ্ছে, সেইগুলো আমরা খাচ্ছি। তো এর থেকে কি আমরা পরিত্রাণ পেতে পারি না? অবশ্যই পেতে পারি। আমাদের সেই পূর্বের ইতিহাসে চলে যেতে হবে, যখন কিনা আমরা গোবরের সার জমিতে প্রয়োগ করতাম বা গোবর জাতীয় সার প্রয়োগ করতাম, তখন কোনো রাসায়নিক সার ছিল না, কোনো বিষ ছিল না। আমরা ধান খেয়েছি, চাল খেয়েছি, মাঠে মাছ খেয়েছি, খুবই সুস্বাদু ছিল। এখন আমাদের মাঠে কোনো মাছ নাই। কেন মাছ নাই? মাছ না হওয়ার একটাই কারণ আমি তো খুঁজে পাই, একজন ক্ষুদ্র ব্যক্তি হিসাবে আমি তো খুঁজে পাই, মাঠে এত পরিমাণ বিষ প্রয়োগ করা হচ্ছে ধানে বা বিভিন্ন ফসলে। যখনই পানি হচ্ছে, ওই পানির সাথে বিষ মিশে গিয়ে মাছের সমস্ত ডিমের ভ্রূণ নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের বাংলাদেশের যে সুপরিচিত সুন্দর মাছ, এগুলো আর নাই। এখন আমরা খামারে উৎপাদিত মাছ খাচ্ছি, যাতে না আছে কোনো স্বাদ, না আছে কোনো তৃপ্তি। আমরা সেগুলো এক ধরনের বিষ খাচ্ছি। এরকম বিভিন্ন স্তরে এই অবস্থার সৃষ্টি হচ্ছে। আমাদের ঔষধ প্রস্তুত করা হচ্ছে, লেবেলে কি কি উপাদান দেওয়া আছে, সেই উপাদানও ঠিকমতো থাকে না, যার জন্য রোগ অসুখ ঠিকমতো সারে না। তার মানে প্রতিটা ক্ষেত্রেই আমরা এই সমস্ত খাদ্য খাবার, ওষুধ বা বিভিন্ন কারণে আমরা অসুস্থ হয়ে পড়ছি। তাই আমি আমার প্রিয় কৃষক ভাইদেরকে বলবো, উপদেশ দিব, আসুন আমরা মানুষকে বাঁচাই, মানুষের রোগ থেকে রক্ষা করি। আমরা সেই পূর্বের দিনে ফিরে যাই। আমরা একটা গর্ত করি, আমাদের 5টা 10টা গরু থাকবে, সেই গরুর থেকে যে গোবর আসবে, সেই গোবর আমরা সারা বছর পচায়ে সেটা শুকনা করে আমাদের জমিতে প্রয়োগ করি, এবং তাতেই যে ফসল হবে, ইনশাল্লাহ আমরা খুব সেই ফসলে ভালো থাকতে পারব। আমাদের অতিরিক্ত কোনো অর্থ খরচ হবে না, অতিরিক্ত কোনো সমস্যা হবে না, রোগ হবে না, শোক হবে না। যেটা যদি কোনো রোগ হয়, সেটা সহনশীল পর্যায়ে থাকবে। কিন্তু এই মহামারী আকারের ক্যান্সার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, অমুক তমুক, 700 রোগ, ব্রেন স্ট্রোক, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত থেকে আমরা বেঁচে যেতে পারব। তাই আসুন ভাই, আমরা সকলেই সচেতন হই,
সকলে সচেতন হয়ে মানুষকে অন্ততপক্ষে বাঁচার একটা ব্যবস্থা আমরা করি, মানুষ যাতে সুস্থ থাকতে পারে, মানুষ যাতে সুস্থ থাকতে পারে। তো আমি এই দেশের তারপরে আরেকটা বিষয় আছে, আপনি আসেন, শিশুরা স্বাভাবিকভাবেই জুস, চকলেট বা এই ধরনের খাদ্য খেতে তারা খুবই অভ্যস্ত। তারা দেখলেই তাদের লোভ হয়, তারা কিনে দেওয়ার জন্য খুবই বাড়াবাড়ি করে, তাদেরকে কিনে দিতে হয় বাধ্য হয়ে। কিন্তু আমরা মাঝে মাঝেই দেখে থাকি জুস কোথায় বানানো হচ্ছে, দেখা গেছে টয়লেটের ভিতরে রঙের বালতি রেখে সেই রং জুসের ভিতরে দেওয়া হচ্ছে। সেই জুস আমাদের সোনামণিদের খাওয়ানো হচ্ছে, সোনামণিরা অসুস্থ হয়ে যাচ্ছে। তাহলে এই বিভিন্ন ধরনের নকল ফ্যাক্টরি বাংলাদেশের পরতে পরতে শুরু হয়ে গেছে। এই নকল ফ্যাক্টরি আমাদের প্রশাসনকে উঠাইতে পারে না। আমার তো মনে হয় সরকারের উপরে, দেশের রাষ্ট্রীয় ক্ষমতার উপরে দেশে কোনো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ আছেন যিনি সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তো বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন মানুষের, তোমরা খারাপ কাজ করে না, খারাপ খায় না, কোনো লোকের সাথে প্রতারণা করে না, মানুষকে ভালোবাসো, নামাজ কালাম পড়ো। কিন্তু আমরা কি করছি, দুটো পয়সার লোভে খুবই আজে বাজে জিনিস দিয়ে এই সমস্ত খাদ্য খাবার তৈরি করছি। শিশুদের আমরা দুধ খাওয়াই, বাচ্চাদের দুধ খাওয়াই, আমরা বড়রাও খাই। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে, আগে দুধ খাওয়ানো হতো ব্রেন খোলার জন্য। সেদিন দেখলাম দুধ তৈরি হচ্ছে, সেই দুধ বাজারজাত করা হচ্ছে। সেই দুধের ভিতরে কিছুই নাই, শুধু আছে দুধের রং, ফ্লেভার, শুধু আছে দুধের রং, ফ্লেভার। এই ফ্লেভার দিয়ে দুধ হয়ে যাচ্ছে, আমরা ভাবছি দুধই খাচ্ছি, না, এটা আসলে দুধ নয়। আমরা বিভিন্ন ধরনের ফল খাচ্ছি, সেই ফল যাতে না পচে, ফল যাতে তাড়াতাড়ি পেকে যায়, তার জন্য আমরা এমন রাসায়নিক দ্রব্য ব্যবহার করছি সেই ফলে, যা খাইলে আমাদের ক্যান্সার অনিবার্য। তার মানে আমাদের এই সমাজে, আমাদের এই দেশে পরতে পরতে নিজের স্বার্থ উদ্ধারের জন্য, নিজে বড়লোক হওয়ার জন্য, নিজে ভালো হওয়ার জন্য অত্যন্ত খারাপ জিনিস আমাদেরকে খারাপভাবে তৈরি করে আমাদেরকে খাওয়ানো হচ্ছে, যা খুবই মর্মান্তিক। আসুন ভাই, আমরা আমাদের দেশের জনগণকে শারীরিকভাবে বাঁচাই, শিশুদেরকে বাঁচাই। আল্লাহ পাক সব কিছুর মালিক, আল্লাহ পাকই বাঁচানোর মালিক, এটা ঠিক আছে। কিন্তু আমাদের চেষ্টা যাতে আমরা অন্ততপক্ষে হালাল জিনিস, সুন্দর জিনিস, প্রকৃত জিনিস, আসল জিনিস মানুষকে খাওয়াইতে পারি, তার চেষ্টা অব্যাহত রাখার উদ্যত্ত আহ্বান জানিয়ে আজকের মতো আমি আমার কথাগুলো শেষ করছি। আপনারা আমার এই কথাই যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আপনারা গভীরভাবে চিন্তা করে দেখেন যে আমরা কী করছি দুটো টাকার জন্য, লক্ষ লক্ষ টাকার মানুষ ইনকামের জন্য কি করছি। কিন্তু না, এর একটা শেষ আছে। সবাইকে চিন্তা ভাবনা করে চলতে হবে। আমরা পৃথিবীতে সারা জীবনের জন্য নয়, আজ হোক কাল হোক আমরা মরব, আমাদেরকে চলে যেতেই হবে। অতএব যতদূর সম্ভব আমরা যাতে
সুন্দরভাবে থাকতে পারি, সুস্থভাবে চলতে পারি, সেই ব্যবস্থা যাতে করা যায়, এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার।